শুনছেন কহ গল্প। আজ শুনবেন তারাপদ রায়ের লেখা মজার ছোট গল্প হুঁকো। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। যেখানে প্রতিটি মোড়েই অপেক্ষা করছে নতুন কোনো রহস্য আর রোমাঞ্চ। মন ছুঁয়ে যাওয়া সব কাহিনী শুনতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। হেডফোন কানে দিন আর ডুব দিয়ে থাকুন রোমাঞ্চের এক নতুন দুনিয়ায়। কহ গল্প, গল্পের জাদুতে বুধ হোক আপনার সময়। শুরু করছি তারাপদ রায়ের লেখা মজার ছোট গল্প হুঁকো। বাবা, হুঁকো কি? ব্যাপারটা আরম্ভ হয়েছিল এইরকম অতি সাধারণভাবে, কিন্তু সেটা যে শেষ পর্যন্ত এত জটিল আকার ধারণ করবে সেরকম কিছু সমীরণ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি। সেটা কোনো এক পরিবারের সকালবেলা। সমীরণ সদ্য বাজার থেকে এসে দিনের দ্বিতীয় পেয়ালা চা নিয়ে খবরের কাগজ খুলে বসেছে। সপ্তাহের অন্যান্য দিন সকালবেলা অফিসে যাওয়ার তাড়া থাকে, রবিবারে সে ঝামেলা নেই। রবিবারে সকালের দিকে এই বাজারে যাওয়া ছাড়া আর বিশেষ কোথাও যায় না সমীরণ। ইংরেজি বাংলা দুটো খবরের কাগজ খুব মন দিয়ে খুঁটিয়ে পড়ে আর যতটুকু সম্ভব ছেলেকে পড়ায়, ছেলের পড়াশোনা দেখে। সমীরণের একই ছেলে, মেয়েটি নেই। ছেলের নাম আগে ছিল মিরন, এখন হয়েছে মিরন। প্রথমটা কায়দা করে সমীরণ থেকে ছেলের নাম মিরন রাখা হয়েছিল। এ নামটা সমীরণ কোথায় যেন শুনেছিল এবং ছেলে জন্মানোর আগেই মনে মনে ঠিক করে রেখেছিল ছেলে হলে তার নাম রাখবে মিরন। বাপের নাম সমীরণ, ছেলের নাম মিরন, বেশ জুৎসই হবে ব্যাপারটা। কিন্তু বাদ সাধল সমীরণের ইতিহাস বোধের অভাব। মিরন নামটা ইতিহাস কুখ্যাত মীর জাফরের ছেলের নাম। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সে হত্যা করেছিল। যা তা হত্যা নয়, রীতিমতো গলা কেটে হত্যা। এবং সেই মিরন নিজেই একদিন বজ্রাঘাতে মারা গিয়েছিল। তবে এসব কূট প্রশ্ন প্রথম দিকে ওঠেনি। সমীরণ মিরন ভালোই চলে যাচ্ছিল। কিন্তু বছর কয়েক আগে পুজোর সময় সপরিবারে দিল্লি বেড়াতে গিয়ে খুড় শ্বশুরের বাড়িতে উঠেছিল সমীরণ। সেখানে প্রশ্নটা ওঠে, খুড় শ্বশুর মানে সমীরণের স্ত্রী তথা মিরনের মা শ্যামলীর কাকা। খুড় শ্বশুর ভদ্রলোক কিঞ্চিত প্রাচীনপন্থী, দিল্লির একটা পুরনো কলেজের ইতিহাসের অধ্যাপক। তিনি নাতির নাম মিরন শুনে পৌঁছানোর দিনই সন্ধ্যাবেলা সমীরণ ও শ্যামলীকে বাংলার ইতিহাসের কিঞ্চিত ব্যাখ্যা করলেন এবং বললেন, কোনো ভারতীয়ের নামই মিরন রাখা উচিত নয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে সময় মিরনের বয়স 7। 4 বছর বয়সে মিরনকে স্কুলের নার্সারিতে ভর্তি করা হয়েছে। তখন থেকে মিরন নামটা চলেছে। নামটা চালু হয়ে গেছে, স্কুলের খাতায় নাম রেকর্ড হয়ে গেছে। এরপর নাম পাল্টানো খুবই ঝামেলা। যথাসময়ে সমীরণ শ্যামলীরা ছুটির অবসানে কলকাতায় ফিরে এলো। কিন্তু দুজনের মনের মধ্যে ছেলের নাম নিয়ে একটা খুঁতখুঁতানি ভাব। অনেক ভেবেচিন্তে অবশেষে সমীরণ তার কলেজের সহপাঠী বন্ধু অনিমেষকে ধরল। অনিমেষ খবরের কাগজের অফিসে কাজ করে। একসময় ভারী ভারী প্রবন্ধ লিখত, এখন শুধুই চাকরি করে আর আড্ডা দেয়। তবে বাংলাটা মোটামুটি জানে। অনিমেষকে গিয়ে সমস্যাটা বলতে সে প্রথমে একচোট খুব হাসলো, তারপর বলল, এই আধুনিক নাম রাখার ব্যাপারটা বেশ গোলমেলে হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ থেকে ব্যাপারটা শুরু হয়েছে। লোকেরা নবজাতকের নাম ওর কাছে চেয়ে পাঠাতো, এখন তো যে কেউ নামকরণ করছে। অর্ধেক সময় তো নামের কোনো মানেই করা যায় না। সমীরণ বলল, কিন্তু কি করা যাবে? অনিমেষ বলল, কি আর করা যাবে, লোকেরা বাহারি নামের জন্য ওকে ধরত, কিন্তু তিনি নিজের ছেলে মেয়ের নাম তো সাবেকি মতোই রেখেছিলেন।
সমীরণ বলল, তা রেখেছিলেন। অনিমেষ বলল, আর রবীন্দ্রনাথ যে নামকরণগুলো করেছিলেন সেগুলোর তো মানে ছিল, অর্থ ছিল, তার মধ্যে কাব্যও ছিল। এভাবে কিছুক্ষণ আলোচনা চলার পর অনিমেষ বলল, দাঁড়া, 2-4 দিন সময় দে, আমি একটু ভেবে দেখি। কয়েকদিন পরে অনিমেষ সমীরণকে অফিসে ফোন করে বলল যে সে একটা সমাধান পেয়েছে, খুব সহজ সমাধান। সেদিনই বিকেলে ছুটির পরে অনিমেষের সঙ্গে সমীরণ দেখা করল। অনিমেষ যে পরামর্শ দিল সেটা বেশ গ্রহণযোগ্য। মিরন নামটা বদলাতে হবে না, শুধু বানানটা বদলাতে হবে। মিরন বদলিয়ে মিরন হয়ে যাবে। এবার সমীরণ জিজ্ঞাসা করল, কিন্তু মিরন মানে কি? অনিমেষ বলল, সঙ্গীতের সেতারের মির আছে না, স্বর ওঠে নামে, সেই মির থেকে মিরন, কম্প থেকে যেমন কম্পন। বিনা বাক্য ব্যয়ে সমীরণ অনিমেষের এই সমাধান মেনে নিল। তবে অনিমেষ বলে দিল, মিরন বানানে প্রথমে হ্রস্বইকার হবে, দীর্ঘকার নয়, আর শেষেরটা দন্তন্য, মূর্ধন্য ন নয়। অতঃপর মিরন মিরন হয়ে গেল। এখন মিরনের বয়স 9, তার নাম সবার অলক্ষ্যে সংশোধন করা হয়েছে। ক্লাসে কেউ টের পায়নি, টের পাওয়ার কথাও নয়। বাচ্চা ছেলের নামের বানান নিয়ে কেই বা মাথা ঘামায়? তা না ঘামাক। এই গল্প মোটেই মিরনকে নিয়ে নয়, এ গল্প হুকো নিয়ে। আর হুকো অর্থাৎ তামাক সেবনের সেই প্রাচীন যন্ত্র, সে তো প্রাপ্তবয়স্কের ব্যাপার। তার মধ্যে 9 বছর বয়সের দুধের শিশুকে ডেকে আনা কেন? যদিও ক্লান্তি আর একঘেয়েমির প্রশ্নটা আছে, থেকেই যায়, তবু হাসির গল্প ছড়িয়ে ছিটিয়ে লিখলে ভালো হয়, কিছু রাখা ঢাকা করতে নেই। সেই জন্যই গল্পের গোড়াতে মিরন মিরন উপকাহিনীটি বলে নিলাম। তাছাড়া একটু পরেই বোঝা যাবে এই হুকো কাহিনীর মূল নায়ক হলো ওই 9 বছর বয়সী মিরন, যে মিরন একটি আধুনিক বিদ্যালয়ে ক্লাস 4-এ পড়ে। মিরনের পড়াশোনার মিরনের পড়াশোনার দিকে নজর রাখছিল সমীরণ। আজ এই ছুটির দিনে সকালে চা খেতে খেতে খবরের কাগজ পড়ার ফাঁকে ফাঁকে একদিনের ম্যাচে সদ্য নির্বাচিত ভারতীয় ক্রিকেট টিমের সর্বশেষ তালিকাটি খুঁটিয়ে দেখছিল সমীরণ, বিশেষ মনোযোগ সহকারে। আজহার উদ্দিন আর সচিন টেন্ডুলকার, দুজনের উপরেই সমীরণের প্রচুর আস্থা। কিন্তু হাজার হলেও খেলাটা ক্রিকেট, কখন কিসে কি হয় কিছুই বলা যায় না। এমন সময় ক্রিকেট তালিকায় সমীরণের মনোযোগ ও একাগ্রতা ছিন্ন করে মিরন জিজ্ঞাসা করল, বাবা, হুঁকো কি? হঠাৎ এই প্রশ্নের ধাক্কায় বাংলা সিনেমার নায়কের মতো অন্যমনস্ক ভঙ্গিতে সমীরণ বলতে যাচ্ছিল, হুঁকো, ওই হুঁকো আর কি। এবং সেই মুহূর্তেই তার খেয়াল হলো তার ছেলে মিরন হয়তো হুঁকো জিনিসটা কখনো দেখেনি। কিন্তু হুঁকো হুঁকো নামক সনাতন নেশার দ্রব্যটি স্কুলের নিচু ক্লাসের পাঠ্য তালিকায় কি করে আসছে? দিনে দিনে কি যে হচ্ছে সব! সমীরণের বয়স যদিও এখন মাত্র 38, সে ধরে নিল নয়ানীতির পাঠ্যরীতির দোষ এটা। সব গোলমেলে জিনিস শেখানো হচ্ছে শিশুদের, বালক বালিকাদের। দেশটা তুফান মেলে জাহান্নামের দিকে দ্রুত এগোচ্ছে। আসলে ঘটনাটা কিন্তু ঠিক তা নয়। ঘটনাটা মিরন ও তার সহপাঠীদের পক্ষে অনেক বেশি জটিল ও বিপজ্জনক। সমীরণ খবরের কাগজের বোঝা টেবিলের উপরে ফেলে টেবিলের ওপ্রান্তে সোফায় ছেলের পাশে বসে তার হাতের বইখানা তুলে নিল। বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর বাংলার পাঠ্যপুস্তক সেটা। তারই কবিতা অংশে রয়েছে হুকোমুখো হ্যাংলা। তারই কবিতাংশে রয়েছে হুকোমুখো হ্যাংলা নামক সেই অত্যাশ্চর্য অবিস্মরণীয় ছড়াটি। শ্যামদাস নামে আফিংয়ের থানাদার মানে এক্সাইজ সাব ইন্সপেক্টরের সে ভাগ্নে। সে হুকোমুখো, সে হ্যাংলা, সে বাঙালি, কারণ বাড়ি তার বাংলা। সবচেয়ে বড় কথা তার দুটো লেজ, কিন্তু
মানুষের তো লেজ নেই, পশুদের লেজ থাকলেও মাত্র একটা করে লেজ। পাখিদের, সাপেদের, টিকটিকিদের, মাছেদেরও মাত্র একটাই লেজ। সেদিক থেকে হুকোমুখো হ্যাংলা সকলের চেয়ে 1 ডিগ্রি অথবা 100 ডিগ্রি উপরে। দুলেজের একটা কিম্ভূত জন্তু, যে কখনো হাসে না, যার শুধু এক আবগারির দারোগা মামা ছাড়া কেউ নেই। শিশুচিত্রের কল্পনার জন্যে অসামান্য, অতিশয় চমৎকার একটি জানোয়ার। কিন্তু আধুনিক বিদ্যালয়ের শিশুদের পাঠ্যক্রমে কোনো কল্পনা বিলাসীর অবকাশ নেই। অত সব হালকা জিনিস চলবে না। হুকোমুকো হ্যাংলা ছড়াটির ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে সামাজিক ভূমিকা, নান্দনিক গঠনরীতি, আর্থ রাজনৈতিক বিশ্লেষণ, এমনকি সমকালীন বিশ্ব সাহিত্যের পটভূমিকায় ছড়াটির যৌক্তিকতা চতুর্থ শ্রেণীর শিশুদের সবই জানতে হবে। আর শুধু তাই নয়, ব্যাকরণগত যা কিছু প্রশ্ন ওই ছড়ায় নিহিত রয়েছে সেটাও অনুধাবন করতে হবে। সেই অনুধাবন করতে গিয়েই ছড়াটির প্রথম শব্দেই ব্যাকরণের ধাক্কায় আটকে গেছে শ্রীমান মেরন। হুকোমুখ সমাসবদ্ধ পদ, ঠিক আছে, মেনে নিয়েছে মেরন। ব্যাসবাক্য হলো হুকোর মতো মুখ যাহার বা যাহাদের, তাতেও আপত্তি নেই মেরনের। কিন্তু হুকো জিনিসটা কি? তাই তার সরল ও স্বাভাবিক প্রশ্ন, বাবা হুকো কি? সমীরণ সে জাতের বাবা নয় যে হুকো জিনিসটা কি তা তোমার না জানলেও চলবে, এরকম গুরুগম্ভীর জবাব দিয়ে প্রশ্নটার পাশ কাটিয়ে যাবে। সুতরাং সে একটু ভেবেচিন্তে সমঝিয়ে তারপর উত্তর দিল, হুকো দিয়ে তামাক খায়, তামাক খাওয়ার জিনিস একটা। মীরন বলল, সিগারেটের মতো? সমীরণ বলল, আরে না না, মোটেই সিগারেটের মতো নয়। হুকো অনেক বড়, হুকোর মধ্যে জল থাকে, সিগারেটে তামাক কাগজ দিয়ে জড়ানো থাকে, আর হুকোয় তামাক এমনি থাকে। হুকোর তামাকের গন্ধ খুব ভালো হয়। এ কথা বলতে বলতে সমীরণের স্মৃতি 30 বছর পিছিয়ে গেল। তখনও দেশের বাড়িতে ঠাকুরদা বেঁচে। বিকেলে বাইরের বারান্দায় জলচৌকিতে বসে গড়গড়া টানতেন। উঠোনের এক প্রান্তে গন্ধরাজ লেবুর পুরনো ঝাড়ে সাদা ফুলে আর কলিতে থই থই করছে সৌরভ। বারান্দায় উঠে আসছে সেই গন্ধ, তার সঙ্গে মিলে যাচ্ছে দা কাটা তামাকের ধোঁয়ার ঘ্রাণ। একটা দীর্ঘশ্বাস ফেলে বুক ভরে একটানা হাওয়া টানল সমীরণ। সুখস্মৃতির সঙ্গে পুরনো দিনের সৌরভ যদি একটু ফিরে পাওয়া যায়। বাদ সাধল মিরন। সে তো আর তার পিতৃস্মৃতির অংশীদার নয়, এটা তার জিজ্ঞাসার বয়স। তার জিজ্ঞাসা অফুরন্ত। সে জিজ্ঞাসা করল, বাবা তাহলে কি সিগারেটের মতো হুঁকো দিয়ে ধোঁয়া বেরোয়? স্মৃতিজাল ছিন্ন করতে করতে সমীরণ বলল, তা বেরোবো না কেন? মিরন বলল, কিন্তু বাবা, তুমি যে বললে হুঁকোয় জল থাকে। সমীরণ বলল, থাকে তো, কিন্তু তাতে কি হয়েছে? মিরন বলল, জলে আগুন নিভে যায় না, তাহলে ধোঁয়া বেরোয় কি করে? সমীরণ বুঝতে পারল হুঁকো জিনিসটা যে দেখেনি তার পক্ষে বোঝা কঠিন, বিশেষ করে একটি শিশুর পক্ষে। কলকে থেকে নলচে পর্যন্ত সে এক এলাহি কারবার। উঠে গিয়ে ছেলের টেবিল থেকে একটা খাতা পেন্সিল নিয়ে এসে হুঁকোর ছবি আঁকতে বসলো সমীরণ। তার পাশে মিরন উদ্গ্রীব হয়ে তাকিয়ে। সমীরণ প্রথমে আঁকলো ধোঁয়া, নিচে থাকবে কলকে, কলকের ভেতর থেকে তামাকের ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া আঁকা খুব সোজা, খুব সহজেই ধোঁয়া আঁকার ব্যাপারটা সেরে ফেলল সমীরণ। তবে মিরনের প্রতিক্রিয়া সুবিধের নয়। সে বলল, বাবা মেঘ আঁকছো? ওই মেঘের জল দিয়ে হুঁকো হবে? সমীরণ কিছু বোঝানোর আগেই সকালবেলার স্নান সেরে এলো চুল ঝাড়তে ঝাড়তে বাইরের ঘরের পাখার নিচে সিক্ত কেশ রাজি শুকোনোর জন্য শ্যামলী প্রবেশ করল অকুস্থলে।
বাইরের ঘরে ঢুকেই সে চেঁচামেচি শুরু করলো। সর্বনাশ! ছেলের স্কুলের খাতায় এসব কি হাবিজাবি কাটাকুটি করছো? এ খাতা নিয়ে কাল স্কুলে যাবে কি করে? হুঁকোর ধোঁয়ার ছবি আঁকা থামিয়ে ছেলের সরল প্রশ্নের আগে স্ত্রীর কঠিন প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিল সমীরণ। হুঁকোর ছবি আঁকছে? শ্যামলীর চুল ছাড়া বন্ধ হয়ে গেল, চোখ বিস্ফারিত হলো। স্কুলের পবিত্র খাতায় হুঁকোর ছবি? তাছাড়া এই হাসিস, চরস, ড্রাগের দুর্দিনে বাপ নিজে কিনা ছেলেকে, একমাত্র ছেলেকে হুঁকোর ছবি এঁকে দেখাচ্ছে? বিয়ের পর থেকেই শ্যামলীর কোনো এক অনির্দিষ্ট কারণে মনে বদ্ধমূল ধারণা জন্মেছিল একদিন তার স্বামী সমীরণ তার সমূহ ক্ষতি, চূড়ান্ত বিপর্যয় ঘটাবে। আজ এই মুহূর্তে শ্যামলী এ ব্যাপারে নিঃসন্দেহ হলো। এক ছো মেরে সে স্বামীর হাত থেকে ছেলের স্কুলের খাতা ছিনিয়ে নিল। সর্বনাশ! এ যে ভূগোলের খাতা, সাধারণ খাতা নয়, ল্যাবরেটরির নোটবুক। ভূগোলের অবশ্য ল্যাবরেটরি নেই, কিন্তু ওই নোটবুকটা লাগে। বায়ে সাদা পৃষ্ঠা, ডাইনে লাল মার্জিনে নীল রুল টানা পৃষ্ঠা। এই পৃষ্ঠায় মানচিত্র, প্রয়োজনীয় ছবি আঁকতে হয়। ওই পৃষ্ঠায় আক্ষরিক বর্ণনা। কি ভয়ানক! এরকম দরকারি খাতায় ছেলের মনোরঞ্জনের জন্য সমীরণ ছবি আঁকছে, তাও কিনা হুঁকোর ছবি। এরপর অধপতনের অতল সলিলে ডুবে যেতে ছেলের আর কয় ধাপ নামতে হবে? শ্যামলী এতই উত্তেজিত হয়ে পড়ল যে সমীরণ তাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারল না যে ভূগোল না হোক, সে ছেলেকে অন্তত ব্যাকরণ শেখাচ্ছিল। আর ওটা ঠিক হুঁকোর ছবি নয়। হুঁকোর ছবি সে এখনো আঁকেনি, এবং তার সন্দেহ হচ্ছে সে হয়তো ভালোভাবে এঁকে উঠতে পারবে না। শ্যামলী চেঁচিয়ে জানতে চাইল, তবে যে তুমি বললে হুঁকো? সমীরণ বলল, ঠিক হুঁকো নয়, ছবিটা ভালো করে লক্ষ্য করো। ওটা হলো ধোঁয়ার ছবি, হুঁকোর কলকের ধোঁয়ার ছবি। সে যে আরো খারাপ ব্যাপার! শ্যামলী আর্তনাদ করে উঠল। প্রত্যেক দিনই স্নান করার পর শ্যামলীর গলা কিছুক্ষণের জন্য একটু বসে যায়, ফলে আর্তনাদ তেমন জমল না। কিন্তু এতে সে দমল না। সমীরণের কাছে জানতে চাইল, হুঁকোর কলকের ধোঁয়ার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক কি? এর মধ্যে ব্যাকরণ কোথা থেকে আসে? এই দাম্পত্য কলহের বিস্তারিত বিবরণ দিয়ে লাভ নেই। ব্যাপারটা রুচিসম্মত নয়, এবং এর মধ্যে কোনো অভিনবত্বও নেই। সুতরাং সংক্ষিপ্ত করে বলি, সমীরণ এরপর হুঁকোর ছবি আঁকা থেকে নিবৃত্ত হলো। আজকের সকালের ঘটনার আকস্মিকতায় বহু অভিজ্ঞ শ্রীমান মিরনও কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। ভূগোলের খাতা থেকে ধূমজাল কলঙ্কিত পৃষ্ঠাটি পরিচ্ছন্নভাবে নিশ্চিহ্ন ও কুচি কুচি করে ফেলে শ্যামলী যখন পাশের ঘরে অন্য একটা পাখা খুলে চুল শুকোতে গেল, মিরন থতমত স্বরে জিজ্ঞাসা করল, বাবা, হুঁকো জিনিসটা খারাপ? সমীরণ এ প্রশ্নের আসল উত্তর না দিয়ে ছেলেকে সান্ত্বনার ভাষায় বলল, আমি তোমাকে হুঁকো দেখাবো, দেখলেই বুঝতে পারবে জিনিসটা ভালো কি খারাপ। মিরন বলল, মা দেখলে বুঝতে পারবে? সমীরণ বলল, তোমার মার হুঁকো দেখার দরকার নেই। তোমার মায়ের মামারা ছিলেন এক নম্বরের হুঁকোখোর। সারাদিন তিন মামা গুড়গুড় 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 লম্বা নলে গড়গড়ায় টান দিয়ে সারাদিন তোমার মায়ের তিন মামা গুড়গুড় 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 লম্বা নলে গড়গড়ায় টান দিয়ে যাচ্ছেন আর টান দিয়ে যাচ্ছেন। এইরকম তিক্ত কথা বলার পরে সমীরণের যৌবন বেদনা ফিরে এলো। মনে পড়ল নববিবাহের সুখস্মৃতি। দিরাগমনের অব্যবহিত পরে এক পরিবারে বারুইপুরে শ্যামলীর মামার বাড়িতে যেতে হয়েছিল। সে বাড়িতে গিয়ে তার মনে হয়েছিল এ বাড়িতে তামাক সাজা আর তামাক পান করা, পান সাজা আর পান খাওয়া ছাড়া কারো কোনো কাজ নেই। মনে আছে
পৌঁছানোর পরে চা জলখাবার শেষ করে সে উঠল গিয়ে দোতলায় চিলেকোঠা ঘরে। একতলায় বাড়ির দোতলায় চিলেকোঠা বিরাট ব্যাপার, বিরাট লম্বা চওড়া ঘর, অনন্ত ছাদ, ছাদের পাশে নারকেলের গাছের সারি, ছাদের কার্নিশে অফুরন্ত কচি নারকেলের বোঝা নামিয়ে গাছগুলো বিশ্রাম করছে। কোনো কোনো নারকেল গাছের বুকে মঞ্জুরি এসেছে, অর্থাৎ ঈষৎ সাদা হলদেটে কুসুম গুচ্ছ। কেমন যেন মনে হয়েছিল ক্ষীণ গন্ধ আছে সেসব মঞ্জুরিতে। চিলেকোঠার ছাদে আসার কয়েক মুহূর্তের মধ্যে জনৈক নবকিশোরী শালিকা এসে তাকে জিজ্ঞাসা করল, জামাইবাবু, হাবল বাবল? হাবল বাবল শব্দটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল সমীরণের, কিন্তু সে কিছু বলার আগেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো ধুমায়িত অম্বুরি তামাকের নল গড়গড়া হাতে এক সমুত্তা সুরসিকা দাসী। সেই মুহূর্তে সমীরণের মনে পড়ছিল হুকোর ইংরেজি হলো হাবল বাবল। তখন কড়া চারমিনার সিগারেট খায় সমীরণ, তার বদলে সেই অম্বুরি তামাক। কি যে ভালো লেগেছিল সমীরণের। কিন্তু এসব কথা ভেবে এখন লাভ নেই। তার চেয়ে বড় কাজ হলো ছেলেকে একটা হুঁকো দেখানো, যেটা দেখলেই মিরন বুঝতে পারবে হুঁকোমুখো মানে কি। সেটাই হবে হাতে কলমের শিক্ষা। মিরনের ক্লাসের অন্য কোনো ছেলেই জানতে পারবে না হুঁকোমুখো কি রকম। এই প্রতিযোগিতার বাজারে সেটা কি কম কথা? সুতরাং সমীরণ মিরনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো সে তাকে হুঁকো দেখাবে। এইখানেই সমীরণ ভুল করে বসল। তার ধারণা হয়েছিল আশেপাশে নিশ্চয়ই পাড়ার মধ্যেই এখনো কেউ না কেউ হুঁকো খায়। একটু চেষ্টা করলেই মিরনকে নিয়ে গিয়ে সে হুঁকো দেখিয়ে আনতে পারবে। হয়তো ঠিক হুঁকো যাকে বলে তা হবে না, গড়গড়া হয় সম্ভব, কিন্তু কার্যতে দেখা গেল হুঁকো দর্শন এখন আর সহজ নয়। শুধু নিজের পাড়াতেই নয়, চারদিকে 2-4-10 কিলোমিটারের মধ্যে কোনো হুঁকো পায়ের সন্ধান পেল না সমীরণ। অথচ সমীরণের প্রথমে মনে হয়েছিল এই তো সেদিনও যেন কোন বাড়ির বারান্দায় কোনো এক বুড়োকে সে হুঁকো খেতে দেখেছে, কিন্তু বোঝা গেল এটা মনের বিভ্রম মাত্র। সেই সব হুঁকো সেবী মানুষেরা পৃথিবী থেকে কবে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রথম কয়েকদিন সমীরণের আশা ছিল হয়তো পথে ঘাটে এখানে ওখানে সহসা তেমন কাউকে দেখতে পাবে যে কিনা হুঁকো হাতে প্রসন্ন চিত্রে এক গাল ধোঁয়া ছাড়ছে। তাহলেই কেল্লা ফতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে গিয়ে মিরনকে নিয়ে এসে হুঁকোটা দেখিয়ে নিয়ে যাবে। কিন্তু তা কি আর হয়? একটা হুঁকোও সতত সন্ধানী সতর্ক সমীরণের দৃষ্টিগোচর হলো না। গলির মোড়ে পাড়ার ক্লাবে কয়েকজন পৌর অফিস কাছারি থেকে বাড়ি ফিরে সন্ধ্যার সময় তাস খেলেন। তারা অভিজ্ঞ প্রবীণ ব্যক্তি। সমীরণ ভাবল এদের কাছে হুঁকোর খোঁজ নেওয়া যেতে পারে। সমীরণ এই ক্লাবের সদস্য নয়, কোনোদিনও এই ক্লাবে যায় না। আর ওই যারা সন্ধ্যার পর ক্লাবে বসে তাস খেলেন তাদের সঙ্গে পাড়া প্রতিবেশী সূত্রে যাকে বলে মুখ চেনা আলাপ, এদের কারোর নাম ভালো করে জানে না সে। তবু ছেলের জন্য সমীরণ এর মধ্যে একদিন অফিস ফেরতা ক্লাবে ঢুকল। 4 জন গভীর অভিনিবেশ সহকারে তাস খেলছেন। টিমটিমে একটা 25 পাওয়ারের বাল্বের আলোয় পুরনো ছেঁড়া শতরঞ্জির উপরে জমে উঠেছে খেলা। যতক্ষণ খেলা চলছিল তারা একজনও সমীরণের দিকে দৃষ্টিপাত করলেন না। তাস খেলার সময় বাইরের লোকের অনুপ্রবেশ তাসুরেরা মোটেই বরদাস্ত করতে চায় না। যা হোক, খেলা এক হাত শেষ হওয়ার পর এদের মধ্যে একজন সমীরণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। ভরসা পেয়ে সমীরণ জিজ্ঞাসা করল, হে, আপনারা কেউ হুঁকো খান কিনা? ততক্ষণে পরের দানের তাস বাটা হয়ে গেছে। ভদ্রলোক বাঁ হাত তুলে ইঙ্গিতে সমীরণকে মৌন থাকতে বলে তাস তুলে সাজাতে লাগলেন। প্রথমে থেমে থেমে গভীর চিন্তা করে 2 হার্টস, 2 নো ট্রাম্পস ইত্যাদি ডাক চলল। তারপর তাস পেটাপেটি। আরেক ডিল খেলা শেষ হতে
10 মিনিট লাগলো। সমীরণ আর কি করবে, ঠায় দাঁড়িয়ে রইল। ডিল শেষ হতে সেই ভদ্রলোক সমীরণকে তার প্রশ্নের খেই ধরে বললেন, হুঁকো। তিনি এর বেশি বলতে পারলেন না, কারণ এবারে তার তাস বাটার পালা পড়েছে। ফলে ওই প্রশ্নের মুখে সমীরণের আরো 10 মিনিট দাঁড়াতে হলো। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পরে ওই 4 জনের পক্ষে সমীরণকে যা জানানো হলো তার সারমর্ম হচ্ছে, না, আমরা হুঁকো খাই না, কোনোদিনও খাইনি, আমাদের 14 পুরুষে কেউ কোনোদিনও খায়নি। তাসের লোকদের বাঁকা হাসি টপকিয়ে অপমানিত সমীরণ ক্লাব ঘর থেকে বেরোতে বেরোতে শুনতে পেল 4 জনের মন্তব্য, হুঁকো, খুব গরম পড়েছে, ছেলে ছোকরাদের মাথা খারাপ হচ্ছে, ছেলে ছোকরাদের মাথা খারাপ হচ্ছে, ভাগ্যিস কামড়াইনি। হুকোর ব্যাপারটা যে এত গোলমেলে তা সমীরণ মোটেই বুঝতে পারেনি, আন্দাজও করতে পারেনি। ক্রমশ সে অভিজ্ঞ হতে লাগলো। অফিসে, পাড়ায়, আড্ডায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করে হুঁকো বিষয়ে অনেক কিছু জানতে পারল সে, যদিও কেউ তাকে হুঁকো দেখাতে পারল না। জানা গেল হুঁকো একরকম নয়, নানান রকম। যথা ছেলে হুঁকো, ডাবা হুঁকো, আলবোলা, গড়গড়া, ফরাসি, সটকা। এক এক হুঁকো এক এক রকম দেখতে। সমীরণ সমস্যায় পড়ল, তাহলে মিরনের হুঁকোমুখো হ্যাংলা ঠিক কি জাতের হুঁকোর মতো দেখতে ছিল? অবশ্য এটা একটা কাল্পনিক সমস্যা, কারণ কোন রকম হুঁকোই এ পর্যন্ত তার চক্ষুগোচর হয়নি, যেটা দেখিয়ে শ্রীমান মিরনকে বলা যায়, দেখো, এই হলো হুঁকো, তোমার বইয়ের ছড়ার হ্যাংলা লোকটার মুখ এই রকম দেখতে। সে ধরনের পজিটিভ কিছু অদ্যাবধি বলার সুযোগ হয়নি সমীরনের। কিন্তু শ্রীমান মিরন প্রতিদিন প্রত্যহ সমীরন অফিস থেকে ফিরে আসা মাত্র বা জিজ্ঞাসা করছে, বাবা, হুঁকো? মিরনের মা, ওই শ্যামলী, আজকাল আর এ ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, বোধহয় সয়ে গেছে কিংবা বুঝে গেছে। কিন্তু সমীরনের তো সয়ে যায়নি, ছেলেকে হুঁকো দেখাবে সে বলেছে, সুতরাং তাকে দেখাতেই হবে। সে কোনো যা তা বাবা নয়। এর মধ্যে একটা অসামান্য সুযোগ জুটে গেল। সমীরনের অফিসের এক সহকর্মী, প্রায় তারই সমবয়সী, দুজনে একই বছরে কাজে ঢুকেছিল, পাশাপাশি টেবিলে বহুদিন কাজ করেছে, সেই অরুণকান্ত সম্প্রতি একটু মোটা হয়ে পড়েছিল। এই বয়সে একটু থপথপে। অফিসে আসার মুখে সে সিঁড়ির উপরে মুখ থুবড়ে পড়ে মারা গেল। অফিসের ডাক্তার বললেন, ম্যাসিভ হার্ট স্ট্রোক। সেদিন বিকেলে অরুণের শেষকৃত্যে যেতে হলো নিমতলায়। নিমতলা শ্মশানঘাট থেকে বেরিয়ে সামনের রাস্তায় একটু ঘোরাঘুরি করছিল সমীরণ। সাধারণত শ্মশানে সে আসে না, শ্মশানঘাটের দৃশ্য তার ভালো লাগে না, কিন্তু সামাজিক জীব হিসেবে বাধ্য হয়ে আসতেই হয়। তাছাড়া পুরনো সহকর্মীর মৃত্যু, একটা দায়িত্বও তো আছে। শ্মশানের বাইরের রাস্তায় সন্ন্যাসী, ভিখিরি আর ভবঘুরেরা ইতস্তত বসে রয়েছে। মিষ্টির দোকান, চায়ের দোকান, ফুল বেলপাতার দোকান, এরই মধ্যে একটা মুদিখানা। শ্মশানেও মুদিখানা? খুব দুঃখের হাসি পেল সমীরণের, এবং তখনই তার চোখে পড়ল পাশে পরপর দুটো কলকের দোকান। একেবারে হাতে চাঁদ পেল সমীরণ। বন্ধু অরুণকান্ত মরে তাকে বাঁচিয়ে গেল। কলকের দোকানে নিশ্চয়ই হুঁকো থাকবে, হুঁকো না থাকলেও হুঁকোর খোঁজ পাওয়া যাবে। কিন্তু হায় হতভাগ্য, এবারেও সমীরণকে নিরাশ হতে হলো। দোকানদার বলল, না, হুঁকো নেই, এগুলো তামাক খাওয়ার কলকে নয়, এগুলো হাসিস, চরস, গাঁজা খাওয়ার কলকে। ওসব খাওয়ার জন্য হুঁকো লাগে না, কলকে থেকে সরাসরি টানতে হয়। দোকান ভর্তি কলকে আর কলকে, শুধুই কলকে। সেদিকে তাকিয়ে সমীরণ বলল, আপনারা শুধু কলকে বেচেন? শুধু কলকে বেচে দোকান চলে? এর উত্তরে দোকানদার বলল, জানেন, আমাদের নিমতলা ঘাটের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সারা পৃথিবী থেকে সাহেব, মেম, নিগ্রো, জাপানি
সবাই গাঁজা খেতে আসে মাঝরাত্রির নিমতলায়। তারা বড়লোকের জাত, এক কলকে দুবার ব্যবহার করে না। এক রাতে 100টা কলকে বিক্রি হলে 50 টাকা লাভ থাকে। তার উপরে আছে বকশিস, গাজার লাভের বখরা। আর কিছু জানার ছিল না সমীরনের। শ্মশানঘাট থেকে সে আশাহত হয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু এই সূত্রেই সমীরনের মাথায় অন্য একটা বুদ্ধি এলো। যোগুবাবুর বাজারে তো তামাকের দোকান আছে, সহজে নজরে আসে না, কিন্তু কিন্তু মাংসপট্টির ঠিক পেছনে একটা ছোট দোকান বেশ কিছুকাল আগেও সমীরন দেখেছে, এখনো হয়তো আছে। সেখানে হুঁকোর খোঁজ পাওয়া যাবে। না পাওয়া গেলে সোজা কাজ হবে দোকানের সামনে প্রতীক্ষা করা। যেই কেউ তামাক কিনতে আসবে, কিনে ফিরে যাওয়ার সময় তাকে অনুসরণ করলেই হুঁকোর কাছে পৌঁছে যাবে। তবু চিন্তা হলো সমীরনের, যদি সেই তামাকের দোকান উঠে গিয়ে থাকে। পরের রবিবার সকালে দূর দূর হৃদয়ে যোগুবাবুর বাজারের শেষ সারিতে মাংসের পট্টিতে গিয়ে 500 পাঁঠার মাংস কিনল সমীরন। পাঁঠার মাংস কদাচিৎ খায় সমীরন। বয়স 40-এর দিকে এগুচ্ছে। সঙ্গে রক্তচাপ বাড়ছে, রক্তে শ্যাওলা বাড়ছে, মেদ বাড়ছে। ডাক্তার বলেছে লাল মাংস খাবেন না। শুয়োর বা গরু নয়, নিতান্ত পাঁঠা খাসির মাংস খায় সমীরন। কিন্তু ডাক্তারের বক্তব্য হলো সেটাও লাল মাংস, শরীরের মেদ ও রক্তের শ্যাওলা বাড়ায়। তবু আজ মরিয়া হয়ে সমীরন মাংসের দোকানে এলো। আসল কারণ হলো সেই হুঁকো। মাংসের দোকানের এক পাশ দিয়ে সরু গলির শেষ প্রান্তে উঁকি দিয়ে সমীরন যুগপথ পুলকিত ও আশ্বস্ত হলো। দোকানটা স্পষ্ট দেখা যাচ্ছে। বহুকালের পুরনো মলিন, ভাঙা, সাইনবোর্ড একটু ঝাপসা, ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু পড়া যাচ্ছে। খাঁটি তামাকের দোকান, প্রোপাইটার বিপুল বিহারী পাল। মিহি মোটা তাম্বুরি দাকাটা, রংপুর, দিনাজপুর, দিনহাটা সকল প্রকার খাঁটি সুপিয় তামাকুর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। সাইনবোর্ডের দুপাশে তামাক পাতার ছবি। সে ছবির সবুজতা এতকাল পরে বিবর্ণ, কিন্তু কিন্তু চেষ্টা করলে, বুদ্ধি করে তাকিয়ে দেখলে ভাঙা ফ্রেমে মরচে ধরা সাইনবোর্ডের মধ্যে বায়ে ডাইনে দুদিকে দুপাশে দুটো তামাক পাতা অনুমান করা যাচ্ছে। তার চেয়েও সুখবর হলো এত দূর থেকে দেখা যাচ্ছে ওই সাইনবোর্ডের অন্তর্গত দোকানটিও খোলা রয়েছে। কিন্তু আরেকবার স্বপ্নভঙ্গ হলো সমীরনের। মাংস কেনা হয়ে যাওয়া মাত্র সে দ্রুত পদে হেঁটে খাঁটি তামাকের দোকানের সামনে গেল। তারপর একটা সংক্ষিপ্ত চালাকি করলো। সেই দোকানের অতি বৃদ্ধ দোকানিকে সম্বোধন করে বলল, দাদু, 100 গ্রাম ডাকাটা তামাক দিন। দোকানদারের পাশে বসে এক যুবক তখন সত্যি দা দিয়ে তামাক পাতা কাঠের উপরে ফেলে কুচি কুচি করে কাটছিল। কিন্তু বাদ সাধলেন বৃদ্ধ। এই বয়সেও তার কান, মানে শ্রুতি শক্তি, খুব খড়খড়ে। তিনি সমীরনকে বললেন, কি বললেন? ডাকাটা তামাক? সমীরন বললেন, হ্যাঁ। বৃদ্ধ দোকানদার বললেন, ডাকাটা তামাক কেন? আজ 15 বছর শ্যামচাঁদ ব্যানার্জি লেনের গুরুপদ ডাক্তার মরে যাওয়ার পরে আমরা কোনো তামাকই বিচিনি, বেচতে পারিনি। ওই গুরুপদ ডাক্তারই ছিল আমাদের শেষ খদ্দের। বিভ্রান্ত সমীরন জিজ্ঞাসা করল, তাহলে এগুলো কি? এই যে দা দিয়ে কুচি কুচি করে কাটছে? বৃদ্ধ বললেন, এগুলো হলো খৈনি। সমীরন বলল, এগুলো হুঁকো দিয়ে খায় না? মলিন হাসি হেসে বৃদ্ধ দোকানদার বললেন, কতদিন পরে হুঁকো কথাটা শুনলুম। হুঁকো কোথায়? খৈনি খেতে হুঁকো লাগে না। স্রেফ চুন দিয়ে দোলে ঠোঁট আর দাঁতের ফাঁকে ঢেলে দিলেই হলো। অতঃপর সমীরন বাড়ি ফিরল, কিন্তু সে এখনো হাল ছাড়েনি। সেদিন মধ্যাহ্নে অসম্পূর্ণ দিবানিদ্রা সেরে সে হুঁকোর কথা ভাবতে বসলো। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর তার মনে পড়ল সেখানকার কথা। সোনা কাকা সমীরনের বাবার সেজ ভাই।
ঠাকুরদার মৃত্যুর সময় তিনি দেশেই ছিলেন। ফলে ঠাকুরদার মৃত্যুর পরে দেশের শূন্য বাড়ির যা কিছু জিনিসপত্র সোনা কাকাই সঙ্গে নিয়ে আসেন এবং সবই নিজে রেখে দেন, অন্য ভাইদের কোনো ভাগ দেননি। এ নিয়ে সমীরণের বাবা বেঁচে থাকতে সমীরণের বাবা এবং অন্যান্য ভাইদের সঙ্গে সোনা কাকার বেশ বাদ বিসম্বাদ হয়েছে। সমীরণেরও একটা ব্যাপার আছে এর মধ্যে। ঠাকুরদার একটা সোনার পার্কার কলম ছিল। ঠাকুরদা বেঁচে থাকতে সমীরণকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে এই কলমটা তুই পাবি, তোকে দিয়ে যাব। অবশ্য সেই কলমটাও সোনা কাকা সমীরণকে দেননি, নানাভাবে কৌশল করে এড়িয়ে গেছেন। এক সময়ে সেই কলম পাওয়ার জন্যে অনেক হাঁটাহাঁটি করেছে সে। তখন সমীরণ সোনা কাকার বাসায় গেলেই ও বাসার সবাই ভাবত সমীরণ কলম চাইতে এসেছে, এমনকি বিজয়া বা নববর্ষের পরে হলেও। ফলে অভ্যর্থনা তেমন মধুর হতো না। আজ প্রায় 10-15 বছর সমীরণ সোনা কাকার বাসায় যায় না, কিন্তু এবার কলমের জন্য নয়। সে ভাবল ঠাকুরদার হুঁকো গড়গড়া হয়তো সোনা কাকার কাছে থাকতে পারে। অনেক দোনামোনা করে অবশেষে সাহস ভরে সমীরণ একদিন অফিস ফেরতা সোনা কাকার ওখানে চলে গেল। সোনা কাকা এখন অনেক নরম হয়েছেন, বড় হয়েছেন। বিগত তার 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। একই ছেলে, সেও প্রবাসী, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকে। 2-4 বছরে একবার বাড়ি আসে। শূন্য গৃহে সোনা কাকা একা। একথা ও কথার পর গড়গড়া প্রসঙ্গ উত্থাপন করতে সোনা কাকা বলল, গড়গড়ার কথা আর বলো না। সেটা নিয়ে অমু যা বিপদে পড়েছিল। অমু মানে অমরজ্যোতি, সোনা কাকার ছেলে। জানা গেল অমু সেই গড়গড়াটা আগের বার আমেরিকা নিয়ে যাচ্ছিল। সে দেশে এসব ধরনের জিনিসের খুব কদর, কিন্তু যাওয়ার পথে ওই গড়গড়া নিয়ে দুবার বিপদে পড়ে। প্রথমত নয়াদিল্লি বিমানবন্দরের শুল্ক অফিসারেরা গড়গড়াটাকে মোঘল শিল্পের প্রাচীন নমুনা বলে আটকিয়ে দেয়। বহু ধরাধরি করে এবং সেই সঙ্গে গোপনে এক শিশি কিঞ্চিত ব্যবহৃত বিলিতি অডিকলন উপহার দিয়ে সেটা উদ্ধার করে। কিন্তু লস অ্যাঞ্জেলেসে সেটা সম্ভব হয়নি। সেখানে 2 কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গিনী অফিসারের সেটা নজরে পড়ে। তারা সেটাকে ছাড়েনি। মারাত্মক কিছু ভেবে তারা অমরজ্যোতিকে রসিদ দিয়ে গড়গড়াটাকে নাসায় পরমাণু গবেষণা কেন্দ্রে পরীক্ষা করতে পাঠিয়েছে। আর ফেরত পাওয়া যায়নি। নিরাশ হয়ে সমীরণ উঠছিল। তখন সোনা কাকা দেরাজ খুলে একটু হাত চেয়ে ঠাকুরদার সোনার পার্কার কলমটা বার করে সমীরণকে দিয়ে বললেন, কলমটা হারিয়ে গিয়েছিল, হঠাৎ সেদিন খুঁজে পেয়েছি। এটা তুই রাখ, বাবার জিনিস, যত্ন করে রাখিস। আর মাঝে মধ্যে আসিস, বুড়ো কাকা একা থাকি, একটু খোঁজ খবর তো নিতে হয়। এরপর প্রায় আর কিছুই করার ছিল না। তবু উদ্যোগী সমীরণ দুটো কাজ করলো। সে শুনেছিল পুরনো বাংলা সিনেমায় অনেক হুঁকো খাওয়ার দৃশ্য আছে। নন্দনে সপ্তাহব্যাপী প্রাচীন বাংলা ছায়াছবির উৎসব দেখল। 3 শোতে 21টা টিকিট কেটে স্ত্রী পুত্রকে কিছু বুঝতে না দিয়ে পরপর 7 দিন পুরনো ছবি দেখে সপরিবারে বিধ্বস্ত হয়ে পড়ল সমীরণ। কিন্তু কোনো ছবিতে একটা হুঁকো সেবনের দৃশ্য দেখা গেল না। এরপরে যাত্রা। কে যেন বলল, যাত্রায় নাকি পৌরাণিক কাহিনীতে বিশ্বামিত্র, নারদ ইত্যাদি মুনি ঋষিরা ঘটনার পুরনত্ব বোঝানোর জন্য হুঁকো হাতে স্টেজে আসেন। পৌরাণিক যাত্রা এবছর খুব কম হচ্ছে। তবু সমীরণ অনেক খোঁজ খবর নিয়ে মেমারিতে এক বন্ধুর বাড়ি থেকে পাশের গ্রামের মণ্ডপে জায়া নই, কন্যা নই, মাতা নই, আমি দ্রুপদী, এইরকম রোমাঞ্চকর নামের পৌরাণিক পালা দেখে এলো। কিন্তু সেখানেও হুঁকোর দেখা মিলল না। অবশেষে উদ্ধার করলেন শ্রীধর চৌধুরী। শ্রীধর চৌধুরী অতিশয় পাকালো, তেল চুকচুকে পাকানো বাঁশের মতো চেহারা, কলপ দেওয়া কালো চুল, পায়ে নাগরা জুতো, এখনো সময় সময় গলায় উড়ুনি জড়ান। শ্রীধর চৌধুরীর বয়স কত কেউ জানে না, অফিসও না। 47 সালে পার্টিশনের পর অপসন দিয়ে সমীরণদের অফিসে আসেন ঢাকা জেলার মানিকগঞ্জ থেকে।
সেও 4 দশক হয়ে গেল। হিসেব মতো অনেক আগেই রিটায়ার করার উচিত ছিল। তার সার্ভিস বুক হারিয়ে গেছে, নাকি সেই পাকিস্তান থেকেই আসেনি। কিছু প্রশ্ন করলে শ্রীধরবাবু বলেন, রিটায়ার করতে এখন 5 বছর বাকি আছে। এই দেখো মানিকগঞ্জের তারক পণ্ডিতের নিজের হাতে করা ঠিকুজি। কেউ যদি বলে, কিন্তু এই হিসেবে আপনি যখন চাকরিতে ঢোকেন তখন আপনার বয়স ছিল বড়জোর 5 কি 6, সেটা কি ব্যাপার? গম্ভীর হয়ে শ্রীধর চৌধুরী বলেন, তখনকার মানিকগঞ্জে ওরকম হতো। সেসব যা হোক, শ্রীধরবাবু ত্রিকালজ্ঞ মানুষ, অনেক কিছু জানেন, বোঝেন, খবর রাখেন। নানা রকমের ভালো ভালো দোষ আছে, এটা সেটা পান ভোজন, এই বয়সেরও এদিক ওদিক যাতায়াত, এই সব আর কি। সমীরণ হুকোর প্রসঙ্গ অনায়াসেই সর্বপ্রথমে শ্রীধরবাবুর কাছে তুলতে পারত, কিন্তু এটা তার খেয়াল হয়নি। একই অফিসে পাশের সেকশনে কাজ করেন শ্রীধর চৌধুরী। বয়সের তফাৎ থাকলেও শ্রীধরের সঙ্গে অফিসের প্রায় সকলেরই বন্ধুত্বের সম্পর্ক। কাজটাজ বিশেষ কিছু করেন না, প্রায় সারাদিনই আড্ডা দিয়ে গালগল্প করে কাটিয়ে দেন। সেদিন টিফিনের সময় ক্যান্টিনে বসে চা খাচ্ছিল সমীরণ। পাশের টেবিলে শ্রীধরবাবু জমিয়ে আড্ডা দিচ্ছিলেন, সবসময় রসের গল্প তার মুখে। হঠাৎ বিচ্ছিন্নভাবে তামাক শব্দটা কানে আসতে সমীরণ একটু সতর্কভাবে শোনার চেষ্টা করল শ্রীধরবাবু কি বলছেন। ধোঁয়া, নেশা, এসব শব্দও কানে গেল। ক্যান্টিনের জটলা ভাঙতে শ্রীধরবাবুকে একটু আলাদা করে সমীরণ জিজ্ঞাসা করলে, শ্রীধরদা, টিফিনের সময় তামাক, ধোঁয়া এসবের কথা কি বলছিলেন? হুঁকোর ব্যাপার নাকি? শ্রীধর বললেন, হুঁকো? হুঁকো শুনলে কেমন হাসি পায়। আমরা দেশে বলতাম হুক্কা, এটাই আসল আরবি শব্দ। তারপর একটু থেমে বললেন, সাধারণ হুক্কা নয়, আমি বলছিলাম পঞ্চমুখী হুক্কার কথা। ওই যাকে বলে 5 রং, 5 মুখে 5টা কলকে, একসঙ্গে তামাক, গাঁজা, ভাং, হাসিস, চরস, একটানেই মাথা সাজ। এতদিন হাজার চেষ্টা করেও একটা একমুখো হুঁকার দেখা পায়নি সমীরণ, আর এখন শুনছে 5 মুখো হুঁকোর কথা। কোথায় দেখতে পাওয়া যাবে এই দুর্লভ বস্তুটিকে? শ্রীধর বাবুর কাছে সমীরণ জানতে চাইল। শ্রীধর বললেন, এখন আর এ জিনিস কোথায় পাওয়া যাবে? এসব সাবেকি দিনের জিনিস। সে কি আজকের কথা? পঞ্চরং খেতেন মাইকেল, বঙ্কিম, শরৎ চাটুর্যে, কতকাল হয়ে গেল। আবার সমীরণের নিরাশ হওয়ার পালা। তবু সে দায়ের খাতিরে জিজ্ঞাসা করল, হুকৌ কি কেউ খায় না আজকাল? শ্রীধর বললেন, খাবে না? আমাদের হরি হুক্কা ছাড়া কিছু খায় না। উত্তেজিত সমীরণ জিজ্ঞাসা করল, হরি? হরি কে? কোথায় থাকে? শ্রীধর বললেন, হরি আমার পুরনো বন্ধু, ওল্ড চাম। মানিকগঞ্জ থেকে দুজনে একসঙ্গে এই শহরে আসি। এই তো কাছেই, বউবাজারে থাকে। সমীরণ বলল, আচ্ছা শ্রীধরদা, একদিন আপনার ওই বন্ধুর ওখানে গিয়ে হুঁকো খাওয়া দেখতে পারি? শ্রীধর বললেন, হুঁকো খাওয়া আবার দেখার কি আছে? তবে যেতে চাও চলো, কবে যাবে? মিরনের কথা স্মরণ করে সমীরণ বলল, আমার সঙ্গে কিন্তু একজন থাকবে। শ্রীধর বললেন, তাতেও আপত্তির কিছু নেই, এসব ক্ষেত্রে লোক দল বেঁধেই আসে। শ্রীধরের কথা একটু হেয়ালি লাগলেও তখনই অ্যাপয়েন্টমেন্ট পাকা করে ফেলল সমীরণ। সামনে শনিবার, সেকেন্ড স্যাটারডে অফিস ছুটি। সন্ধ্যা 6টার সময়ে বউবাজারের মোড়ে বহুদিনের বন্ধ হয়ে থাকা সিনেমা হলের গেটের সামনে সমীরণের জন্য শ্রীধরবাবু প্রতীক্ষা করবেন। রাস্তায় রাস্তায় সাংঘাতিক যানজট, তবু একটা মিনি বাসে করে 6টা বাজার কয়েক মিনিটের মধ্যে মিরনকে নিয়ে সমীরণের দেখল শ্রীধরবাবু দাঁড়িয়ে আছেন। শ্রীধরবাবু সমীরণের সঙ্গে মিরনকে দেখে একটু যেন বিব্রত হলেন। তিনি বোধহয় ভেবেছিলেন সমীরণের সমবয়সী কোনো বন্ধু আসবে। সমীরণ মিরনকে দেখিয়ে শ্রীধরবাবুকে বলল, আমার ছেলে। শ্রীধর বললেন, বাবা জীবনকে সঙ্গে এনেছো, তা কি আপ করা যাবে? চলো। কোথায় যাচ্ছে তারা?
শ্রীধরবাবুর বাক্য ভঙ্গি কেমন গোলমেলে মনে হলো সমীরণের। তা হোক, এসে যখন গেছে হুঁকোটা মিরনকে দেখিয়ে নিয়ে যেতে হবে। মিরনও বাবার হাত ধরে শ্রীধর বাবুর সঙ্গে সামনের একটা গলির মধ্যে ঢুকতে ঢুকতে সমীরণকে জিজ্ঞাসা করলো, বাবা, সত্যি সত্যি হুঁকো দেখতে পাওয়া যাবে? সমীরণের আগেই শ্রীধর জবাব দিলেন, হ্যাঁ, নিশ্চয় দেখতে পাবে, আরেকটু এসো। কিন্তু গলির মধ্যে ঢুকে সমীরণের কেমন খটকা লাগলো। এটা কেমনতর জায়গা। দরজায় দরজায় শীতের রাস্তায় মেয়েরা মুখে রং মেখে হল্লা করছে, সিগারেট ফুঁকছে। এটা তো খারাপ পাড়া মনে হচ্ছে। এ কোথায় এলো সে ছেলেকে নিয়ে? রাস্তায় দাঁড়ানো রমণীদের মধ্যেও কেউ কে মিরনকে দেখে অবাক হচ্ছে। এটুকু ছেলেকে নিয়ে কেউ তো এসব জায়গায় আসে না। বাধ্য হয়ে থমকে গিয়ে সমীরণ শ্রীধরকে বলল, শ্রীধরদা, এ কোথায় যাচ্ছে আমরা? অদমিত শ্রীধর বললেন, অস্বস্তি হলে চোখ বুজে চলে এসো। ওই তো মোড়ের বাড়ির দোতলায় হরিমতি থাকে। অবাক হয়ে সমীরণ বলল, হরিমতি? শ্রীধর বললেন, কাল হরির কথা বলছি না, সেই হরি, হরিমতি, আমার ওল্ড চাম। হরি তো হুক্কা খায়। তারপর একটু থেমে সামনের দোতলায় জানলার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, দোতলার জানলা দিয়ে তামাকের ধোঁয়া বেরোচ্ছে। তামাক তো আজকাল সব জায়গায় পাওয়া যায় না। ওই তামাক আমি সপ্তাহে একদিন বরানগর বাজার থেকে এনে ওকে দিই। দোতলার জানলার সত্যি ধোঁয়া দেখা যাচ্ছে। তামাকের গন্ধ একটু নাকে আসছে। সেই ধুমায়িত জানলার দিকে লক্ষ্য রেখে কুলটাকুলের পাশ কাটিয়ে শ্রীধরের পিছু পিছু 9 বছরের ছেলের হাত ধরে জীবনে এই প্রথমবার নিষিদ্ধ পল্লীর কোনো গৃহে প্রবেশ করল সমীরণ। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের লেখা অসম্ভব সুন্দর ছোট গল্প হুঁকো। গল্প পাঠে আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু। এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।